নমস্কার, আমি গল্প পাঠে মৌ। গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আজকে আপনারা শুনছেন শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ইছামতি। ধার্মিক নালুপালের তীর্থযাত্রী সেবার দিন চন্দ্র চাটুর্যের বাড়িতে খাঁটি তীর্থযাত্রী ছাড়া আরও লোক দেখা গেল যারা তীর্থযাত্রী নয়, যেমন ভবানী বাড়ুজ্যে, দেওয়ান রাজারাম ও নীলমণি সমাদ্দার। শেষের লোকটি ব্রাহ্মণও নয়, খোকাকে নিয়ে তিলু এসেছিল ভোজে সাহায্য করতে। ভবানী নিজের হাতে পাতা কেটে এনে ধুয়ে ভিতরের বাড়ির রোয়াকে পাতা পেতে দিলেন। তিলু 7-8 কাঠা সরু বেনামুড়ি ধানের ছিঁড়ে ধুয়ে একটা বড় গামলায় রেখে দিয়ে মুড়কি বাছতে বসল। পৃথক একটা বারকোষে মঠ ও ফেনি বাতাসা স্তূপাকার করা রয়েছে। 5-6 পাতলে হাঁড়িতে দই বারকোষের পাশে বসানো। রূপচাঁদ মুখুজ্জে এক গাল হেসে বললেন, না, নালুপাল জোগাড় করেছে ভালো, মনটা ভালো ছোকরার। তিলু এ গ্রামের মেয়ে। ব্রাহ্মণেরা খেতে বসলে সে চিঁড়ে, মুড়কি, মঠ, জাব যা লাগে পরিবেশন করতে লাগল। চন্দ্র চাটুর্যে নিজে খেতে বসেননি, কারণ তাঁর বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে। তিনি গৃহস্বামী, সবার পরে খাবেন। আর খাননি ভবানী বাড়ুজ্যে। স্বামী স্ত্রীতে মিলে এমন সুন্দরভাবে ওরা পরিবেশন করলে যে সকলেই সমানভাবে সব জিনিস খেতে পেলে। নয়তো এইসব ক্ষেত্রে পাড়াগাঁয়ে সাধারণত যার বাড়ি তার নিভৃত কোণের হাঁড়ি কলসির মধ্যে অর্ধেক ভালো জিনিস গিয়ে ঢোকে সকলের অলক্ষিতে। ফণী চক্রবর্তী বললেন, বেশ মঠ করেছে কড়াপাকের, কেষ্টময়রা কারিগর ভালো। ওহে ভবানী, আর 2খানা মঠ এপাতে দিও। রূপচাঁদ মুখুজ্জে বললেন, তবে ওই সঙ্গে আমাকেও 1খানা। তিলু হেসে বললে, লজ্জা করছেন কেন কাকা? আপনাকে কখানা দেব বলুন না, 2খানা না 3খানা? না মা, 2খানায় দাও, বেশ খেতে হয়েছে, এর কাছে আর খাড়গুড় লাগে? আর 1খানা? না মা। আহ, আচ্ছা দাও না হয়, ছাড়বে না যখন তুমি। রূপচাঁদ মুখুজ্জে দেখলেন তিলুর সুগৌর সুপুষ্ট বাউটি ঘুরানো হাতখানি তার পাতে আরও 2খানা কড়াপাকের কাঁচা সোনার রঙের মঠ ফেলে দিলে। অনেক দিন গরিব রূপচাঁদ মুখুজ্জে এমন চমৎকার ফলার করেননি, এমন মঠ দিয়ে মেখে। এই মঠের কথা মনে ছিল রূপচাঁদ মুখুজ্জের। গয়া যাবার পথে গ্যাংট্যাং রোডের উপরে বারকাট্টা নামক অরণ্য পর্বত সংকুল জায়গায় বড্ড বিপদের মধ্যে পড়ে একটা গাছের তলায় ওদের ছোট্ট দলটি আশ্রয় নিয়েছিল অন্ধকার রাত্রে। ডাকাতেরা তাদের চারিধার থেকে ঘিরে ফেলে সর্বস্ব কেড়ে নিয়েছিল। ভাগ্যে তাদের বড় দলটি আগে চলে গিয়ে এক সরকারি চটিতে আশ্রয় গ্রহণ করেছিল, তাই রক্ষে। দলের টাকাকড়ি সব ছিল সেই বড় দলের কাছে। কেন যে সে রাত্রে অন্ধকার মাঠের আর বন পাহাড়ের নির্জন ভীষণ রূপের দিকে চেয়ে নিরীহ রূপচাঁদ মুখুজ্জের মনে হঠাৎ তিলুর বাউটি ঘোরানো হাতে মঠ পরিবেশনের ছবিটা মনে এসেছিল, তা তিনি কি করে বলবেন? তবুও সে রাত্রে রূপচাঁদ মুখুজ্জে একটা নতুন জীবন রসের সন্ধান পেয়েছিলেন যেন। এত দিন পরে তার ক্ষুদ্র গ্রাম থেকে বহু দূরে, তার গত 50 বৎসরের জীবন থেকে বহু দূরে এসে জীবনটাকে যেন নতুন করে তিনি চিনতে পারলেন। স্ত্রী নেই, আজ 20 বৎসরের ওপরে মারা গিয়েছে, সেও যেন স্বপ্ন। এত দূর থেকে সব যেন স্বপ্ন বলে মনে হয়। ইছামতির ধারের তার সেই ক্ষুদ্র গ্রামটিতে এখনই নিবারণ গয়লার বেগুনের ক্ষেতে হয়তো তার ছাগলটা ঢুকে পড়েছে। ওরা তাড়াহুড়ো করছে লাঠি নিয়ে। তার বড় ছেলে যতীন হয়তো আজ বাড়ি এসেছে। পুবের এরো ঘরে বৌমা ও 2 মেয়েকে নিয়ে শুয়ে আছে।
বেচারি খোকা মাত্র 5 টাকা মাইনেতে সাতক্ষীরের নবাবুদের তরফে কাজ করে। 2-3 মাস অন্তর একবার বাড়ি আসতে পারে। ছেলে মেয়েগুলোর জন্যে মনটা কেমন করলেও চোখের দেখা দেখতে পায় না। গরিবের অদৃষ্টে এরকমই হয়। বড় ভালো ছেলে তার। যখন কথাবার্তা সব ঠিকঠাক হলো, গয়া কাশি আসবার, তখন বড় খোকা এসে দাঁড়িয়ে বললে, বাবা, তোমার কাছে টাকা কড়ি আছে? আছে কিছু। কত? তা 30 টাকা হবে। ছোবায় পুঁতে রেখে দিয়েছিলাম সময়ে অসময়ের জন্যে। ওতেই হবে খুনু। বাবা শোনো, ওতে হবে না। আমি তোমায়। হবে রে হবে, আর দিতে হবে না তোরে। জোর করে 15টি টাকা বড় খোকা দিয়েছিল তার উড়ুনির মুড়োতে বেঁধে। চোখে জল আসে সে কথা ভাবলে। কি সুন্দর তারাভরা আকাশ, কি চমৎকার চওড়া মুক্ত মাঠটা, এক সারি ভূতের মতো অন্ধকার গাছগুলো। চোখে জল আসে খোকার সেই মুখ মনে হলে। মন কেমন করে ওঠে গরিব ছেলেটার জন্যে। একখানা ফরাসডাঙ্গার ধুতি কখনো পরাতে পারেননি ওকে। সামান্য জমানবিশের কাজে কী বা উপার্জন। বায়ুভূত নিরালম্ব কোনো ভাসমান আত্মার মতো তিনি বেরিয়ে বেড়াচ্ছেন অন্ধকার জগতের পথে পথে। কোথায় রলি খোকা, কোথায় রলি নাতনি দুটি? জ্যৈষ্ঠ মাসে আবার চন্দ্র চাটুর্যের চণ্ডী মণ্ডপে নালু পালের ব্রাহ্মণ ভোজন হচ্ছে। যারা তীর্থ থেকে ফিরেছে সেই সব মহাভাগ্যবান লোকের আজ আবার নালুপাল ফলার করাবে। জ্যৈষ্ঠ মাসের দুপুর। নালুপাল গলায় কাপড় দিয়ে হাত জোড় করে দূরে দাঁড়িয়ে সব তদারক করছে। আম কাঁঠাল জড়ো করা হয়েছে ব্রাহ্মণ ভোজনের জন্যে। সকলেই এসেছেন। ফণী চক্রবর্তী, চন্দ্র চাটুর্যে, ঈশ্বর বোষ্টম, নীলমণি সমাদ্দার। নেই কেবল রূপচাঁদ মুখুজ্জে। তিনি কাশীর পথে দেহ রেখেছেন। সে খবর ওরা চিঠি লিখে জানিয়েছিলেন, কিন্তু যতীন সে চিঠি পায়নি। নীলমণি সমাদ্দারের কাছে চন্দ্র চাটুর্যে তীর্থ ভ্রমণের গল্প করছিলেন। গ্যাংট্যাং রোডের এক জায়গায় কিভাবে ডাকাতের হাতে পড়েছিলেন, গয়ালি পাণ্ডা কি অদ্ভুত উপায়ে তাদের খাতা থেকে তার পিতামহ বিষ্ণুরাম চাটুর্যের নাম উদ্ধার করে তাকে শোনালে। নীলমণি সমাদ্দার বললেন, রূপচাঁদ কাকার কথা ভাবলে বড় কষ্ট হয়। উন্নি ছিল খুব, কাশীর পথে মারা গেলেন। কি হয়েছিল? চন্দ্র চাটুর্যে বললেন, আমরা কিছু ধরতে পারিনি ভায়া। বিকারের ঘোরে কেবলই বলতো, খোকা কোথায়, আমার খোকা কোথায়, খোকা আমি তামাক খাবো। আহা, সেদিন যতীন শুনে ডুকরে কেঁদে উঠল। নীলমণি বললেন, যতীন বড় পিতৃভক্ত ছেলে। উভয়ে উভয়কে ভালো না বাসলে ভক্তি আপনি আসে না ভায়া। রূপচাঁদ কাকারও ছেলে বলতে অজ্ঞান। চিরটা কাল দেখে এসেছি। নালুপাল খুব আয়োজন করেছিল। চিঁড়ে যেমন সরু, জ্যৈষ্ঠ মাসে ভালো আম কাঁঠালও তেমনি প্রচুর। ফণী চক্রবর্তী ঘন আওটানো দুধের সঙ্গে মুরগি আর আম কাঁঠালের রস মাখতে মাখতে বললেন, চন্দরদা, সেই আর এই ভাবিনি যে আবার ফিরে আসব। কুমুদিনী জেলের দলের সেই সাতকড়ি আমাদের আগেই বলেছিল, বর্ধমান পার হবেন তো ডাকাতির দল পেছনে লাগবে। ঠিক হলো কি তাই? আমার কেবল মনে হচ্ছে সেই পাহাড়ের তলাটা, ঝর্ণা বয়ে যাচ্ছে, বড় বড় কি গাছের ছায়া, রূপচাঁদ কাকা যেখানে দেহ রাখলেন, অমনি জায়গাটা বুড়ো ভালোবাসত। আমাকে কেবল বলে, এ যেন সেই বাল্মীকি মুনির আশ্রম। নালুপাল হাত জোর করে বললে, আমার বড্ডে ভাগ্যি, আপনারা সেবা করলেন গরিবের দুটো খুদ। আশীর্বাদ করবেন, ছেলেটা হয়েছে যেন বেঁচে থাকে, বংশটা বজায় থাকে।
ভবানী বাড়ুজ্যে ফিরে এলে বিলু বললে, আপনার সোহাগের স্ত্রী কোথায়? এখনো ফিরলেন না যে? খোকা কেঁদে কেঁদে এইমাত্র ঘুমিয়ে পড়ল। তার এখনো খাওয়া হয়নি, এই তো সবে ব্রাহ্মণ ভোজন শেষ হলো। নীলু শুয়েছিল বোধহয় ঘরের মধ্যে। অপরাহ্ন বেলা। স্বামীর গলার স্বর শুনে ধড়মড় করে ঘুমের থেকে উঠে ছুটে বাইরে এসে বললে, এসো এসো নাগর, কতক্ষণ দেখিনি যে। বলি, কি দিয়ে ফলার করলে? কি দিয়ে ফলার করলে? ভবানী মুখ গম্ভীর করে বললেন, বয়সে যত বুড়ো হচ্ছ ততই অশ্লীল বাক্যগুলো যেন মুখের আগায় খই ফুটেছে। কই, তোমার দিদি তো কখনো। বিলু বললে, না না, দিদির যে 7 খুন মাপ, দিদি কখনো খারাপ কিছু করতে পারে? দিদি যে স্বর্গের অপ্সরী। বলি, সে আমাদের দেখার দরকার নেই। আমাদের খাবার কই? চিড়ে মুরকি। আমরা হচ্ছি ডোম ডোকলা। ছেচতলায় বসে চিড়ে মুরকি খাবো, হাত তুলি বলতে বলতে বাড়ি যাব। সত্যি নাকি? নীলু মুখ টিপে টিপে হাসছিল। এবার সামনে এসে বললে, থাক গো, নাগরের মুখ শুকিয়ে গিয়েছে, আর বলো না দিদি। আমারই যেন কষ্ট হচ্ছে। উনি আবার যা তা কথা শুনতে পারেন না। বলেন, কি একটা সংস্কৃত কথা আমার মুখ দিয়ে কি আর বেরোয় দিদি? ভবানী বাড়ুজ্যের বাড়িতে একখানা মাত্র 4 চালা ঘর, আর উত্তরের পোতায় একখানা ছোট 2 চালা ঘর। ছোট ঘরটাতে ভবানী বাড়ুজ্যে নিজে থাকেন এবং অবসর সময়ে শাস্ত্রপাঠ করেন বসে। তিলু এই ঘরেই থাকে তাঁর সঙ্গে। বিলু আর নীলু থাকে বড় 4 চলা ঘরটাতে। খোকা ছোট ঘরে তার মার সঙ্গে থাকে অবশ্যই। নীলু হঠাৎ ভবানী বাড়ুজ্যের হাত ধরে টেনে নিয়ে গেল বড় ঘরটাতে। খোকা সেখানে শুয়ে ঘুমোচ্ছে। ভবানী দেখলেন খোকা চিত হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে আছে। টানা টানা চোখ দুটি নিদ্রিত নারায়ণের মতো নিমীলিত। ভবানী বাড়ুজ্যে শিশুকে ওঠাতে গেলে নীলু বলে উঠল, ফুন্টুকে উঠিও না বলে দিচ্ছি, এমন কাঁদবে তখন সামলাবে কেডা? ভবানী তাকে ঘুমন্ত অবস্থায় উঠিয়ে বসালেন। খোকা চোখ বুজিয়েই চুপ করে বসে রইল, নড়লেও না, চড়লেও না। কি সুন্দর দেখাচ্ছিল ওকে, কি নিষ্পাপ মুখখানা। সমগ্র জগৎ রহস্য যেন এই শিশুর পেছনে অসীম প্রতীক্ষায় দাঁড়িয়ে। মহরলোক থেকে নিম্নতম ভূমি পর্যন্ত ওর পাদস্পর্শের ও খেয়ালি লীলার জন্যে উৎসুক হয়ে আছে। তারায় তারায় সে আশা নিরাশার বাণী জ্যোতিষ অক্ষরে লেখা হয়ে গেল। নীলু বললে, ওর ঘাড় ভেঙে যাবে, ঘাড় ভেঙে যাবে। আপনি কি কচি ঘাড় না? বিলু ছুটে এসে খোকাকে আবার শুইয়ে দিলে। সে যেমন নিঃশব্দে বসেছিল তেমনি নিঃশব্দে ঘুমুতে লাগলো। বিলু ও নীলু স্বামীর দুদিকে দুজনে বসল। বিলু বললে, পচা গরম পড়েছে আজ, গাছের পাতাটিও নড়ছে না। জানেন, আমাদের 2খানা কাঁঠালই পেকে উঠেছে। পাকা কাঁঠালের গন্ধ ভুরভুর করছিল ঘরের গুমোট বাতাসে। বিলুর খুশির সুরে ভবানীর বড় স্নেহ হলো ওর ওপরে। বললেন, দুটোই পেকেছে? রসা না খাজা? বেলতলি আর কদমার কাঁঠাল, একখানা রসা একখানা খাজা। খাবেন রাত্রি? আমি বুঝি বকাসুর, এই খেয়ে এসে আবার যা পাবো তাই খাবো? বিলু বললে, আপনি যদি না খান তবে আমরা খেতে পাচ্ছি না। অমন ভালো কাঁঠালটা নষ্ট হয়ে যাবে পাক ওজর হয়ে। একটাই কোষ খান। দিও রাত্রে। না, এখনই খেতে হবে। নীলু এখনই কাঁঠাল খাবার জন্যে আমারে বলেছে। ছেলে মানুষ তো, নোলা বেশি। ছেলে মানুষ আবার কি, 30-এর উপর বয়স হতে চললো এখনো। থাক, আপনার আর তন্তর শাস্ত্র আওড়াতে হবে না। আমাদের সব দোষ, দিদির সব গুণ। ভবানী হেসে বললেন,
আচ্ছা যাও, এক কোষ কাঁঠাল খেলেই যদি তোমাদের খাওয়ার পথ খুলে যায় তো যাক। সন্ধ্যার পর তিলু এলো ছোট ঘরখানাতে। বিলু দিয়ে গেল খোকাকে ওর মায়ের কাছে এ ঘরে। ভবানী বললেন, কেমন খেলে? ভালো। আপনি? খুব ভালো। তোমার বোনদের রাগ হয়েছে আমরা খেয়ে এলাম বলে। কিছু আনলাম না, ওরা রাগ করতেই পারে। সে আমি ঠিক করে এনেছি গো, আপনারে আর বলতে হবে না। দুটো সরু চিড়ে ওদের জন্যে আনিনি বুঝি মামিমার কাছ থেকে চেয়ে? ওগো, আজ আপনি ওদের ঘরে শুলে পারতেন। যাব? যান। ওদের মনে কষ্ট হবে। একে তো খেয়ে এলাম আমরা দুজনে খোকাকে ওদের ঘাড়ে ফেলে, আবার এখন এ ঘরে যদি আপনি থাকেন তবে কি মনে করবে ওরা? আপনি চলে যান। তোমার পড়া তাহলে আর হবে না। ঈশোপনিষদ আজ শেষ করব ভেবেছিলাম। 14 শ্লোকটা আজ বুঝিয়ে দেব ভেবেছিলাম। হিরণ্ময়েন পাত্রেণ সত্যসা পিহিতাং মুখং তত্ত্বং পুষণ্ণ পাভৃণ সত্য ধর্মায় দৃষ্টয়ে। হে পুষণ, অর্থাৎ সূর্যদেব, মুখের আবরণ সরাও যাতে আমরা সত্যকে দর্শন করতে পারি। সোনার পাত্র দিয়ে সত্যের মুখ আবৃত, তাই বলছে। বেদে সূর্যকে কবির জ্যোতি স্বরূপ বলেছে। কবির স্বর্গীয় জ্যোতির স্বরূপ হচ্ছে সূর্যদেব। আমি আজ বসে বসে 14 এই শ্লোকটা পড়ি। নারদ ভক্তিসূত্র ধরাবেন বলেছিলেন, কাল ধরাবেন। বসুন, আর একটুখানি বসুন, আপনাকে কতক্ষণ দেখিনি। বেশ, বসি। যদি আজ মরে যাই আপনি খোকাকে যত্ন করবেন? হুম। ও মা, একটা দুঃখের কথা বলবেন না, শুধু একটু হুম। ও আবার কি? তুমি আর আমি এই গায়ের মাটিতে একটা বংশ তৈরি করে রেখে যাব। আমি বেশ দেখতে পাচ্ছি, এই আমাদের বাঁশবাগানের ভিটেতে 5 পুরুষ বাস করবে। ধানের গোলা করবে, লাঙল খামার করবে, গরুর গোয়াল করবে। তিলু স্বামীর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। স্বামীর মুখের দিকে চেয়ে চেয়ে বললে, আপনারে ফেলে থাকতে চায় না আমার মন। মনটার মধ্যে বড্ড কেমন করে। আপনার মন কেমন করে আমার জন্যে? অবজানন্তি মাং মুড়া মানুষী তনুমাশ্রিতং। আপনি ভাবছেন আমি সামান্য মেয়ে মানুষ? আমি মুড়ো, তাই এমনি ভাবছেন। কে জানেন আমি? ভবানী তিলুর রঙ্গভঙ্গি মাখানো সুন্দর ডাগর চোখ দুটিতে চুম্বন করে ওর চুলের রাশ জোর করে মুঠো বেঁধে ধরে বললেন, তুমি হলে দেবী, তোমাকে চিনতে আমার দেরি নেই। কি মোচার ঘণ্টই করো, কি কচুর শাকই রাঁধো, ঝালির পাক মুখে দেবার জো নেই। যেমন বর্ণ তেমনি গন্ধ, আ করো সদৃশ্য প্রাজ্ঞ। তিলু রাগ দেখিয়ে স্বামীর কোল থেকে মাথা তুলে নিয়ে বললে, বিশ্বাসঘাতকং স্তং। আমার রান্না কচুর শাক খারাপ? এ পর্যন্ত কেউ? ভুল সংস্কৃত হলো যে, কানমলা খাও। এর নাম ব্যাকরণ পড়া হচ্ছে? না। কি হবে ও কথাটা? কি বিভক্তি হবে? এখন আমি বলতে পারছি না, ঘুম আসছে। সারাদিনের খাটুনি গিয়েছে কেমন ধারা। অতগুলো লোকের চিড়ে এক হাতে ঝেড়েছি, বেছেছি, ভিজিয়েছি, আম কাঁঠাল ছাড়িয়েছি। তুমি ঘুমাও, আমি ও ঘরে যাই। বিলু নীলু স্বামীকে দেখে আশ্চর্য হয়ে গেল। নীলু বললে, নাগর যে পথ ভুলে কার মুখ দেখে আজ উঠেছি না জানি। বিলু বললে, আপনাকে আজ ঘুমোতে দেব না, সারা রাত গল্প করব। নীলু, কি বলিস? তার আর কথা, বলে কালো চোখে রাংড়া, কেন রে মন ভোমরা। কাঁঠাল খাবেন তো? খাজা দুটো কাঁঠালই পেকেছে, দিদির জন্যে পাঠিয়ে দিই। আজ কি করবেন শুনি? নীলু বললে, দিদিকে রোজ রাত্রিরে পড়ান, আমাদের পড়ান না কেন? পড়াবো কি, তুমি পড়তে বসবার মেয়ে বটে। জানো,
আজকাল কলকাতায় মেয়েদের পড়বার জন্য বেথুন বলে এক সাহেব স্কুল করে দিয়েছে। কত মেয়ে সেখানে পড়ছে। সত্যি? সত্যি না তো মিথ্যে? আমার কাছে একখানা কাগজ আছে, সর্বশুভকরী বলে। তাতে একজন বড় পণ্ডিত মদনমোহন তর্কালঙ্কার এইসব লিখেছেন। মেয়েদের লেখাপড়া শেখার দরকার। শুধু কাঁঠাল খেলে মানব জীবন বৃথায় চলে যাবে, না দেখলে কিছু, না বুঝলে কিছু। বিলু বললে, কাঁঠাল খাওয়া খুঁড়বেন না বলে দিচ্ছি। কাঁঠাল খাওয়া কি খারাপ জিনিস? নীলু বললে, খেতেই হবে আপনাকে 10টা কোষ। কদমার কাঁঠাল কখনো খাননি, খেয়েই দেখুন না কি বলছি। আমি যদি খাই তোমরা লেখাপড়া শিখবে? তোমার দিদি কেমন সংস্কৃত শিখেছে, কেমন বাংলা পড়তে পারে, ভারতচন্দ্র রায়ের কবিতা মুখস্থ করেছে। তোমরা কেবল। নীলু কৃত্রিম রাগের সুরে হাত তুলে বললে, চুপ! কাঁঠাল খাওয়ার খোঁটা খবরদার আর দেবেন না কিন্তু। সাধ্যায় কাকে বলে জানো? রোজ কিছু কিছু শাস্ত্র পড়া। ভগবানের কথা জানবার ইচ্ছে হয় না? বৃথা জীবনটা কাটিয়ে দিয়ে লাভ কি? আবার? আচ্ছা যাক, ভগবানের কথা জানবার ইচ্ছে হয় না? আমরা জানি। কি জানো? ছাই জানো। দিদি বুঝি বেশি জানে আমাদের চেয়ে? সে উপনিষদ পড়ে আমার কাছে। উপনিষদ কি তা বুঝতে পারবে না এখন, ক্রমে বুঝবে যদি লেখাপড়া শেখো। আপনি এসব শিখলেন কোথায়? বাংলাদেশে এর চর্চা নেই। এখানে এসে দেখছি শুধু মঙ্গলচণ্ডীর গীত আর মনসার ভাসান আর শিবের বিয়ে, এইসব। বড্ড জোর রামায়ণ মহাভারত। আমি জেনেছিলাম ঋষিকেশ পরমহংসজির আশ্রমে, পশ্চিমে। তাঁর আর এক শিষ্য ওই যে সেবার এসেছিলেন, তোমরা দেখেছ। আমার চোখ খুলে দিয়েছেন তিনি। তিনি আমার গুরু এই জন্যেই। মন্ত্র দেননি বটে, তবে চোখ খুলে দিয়েছিলেন। আমি তখন জানতাম না কলকাতায় রামমোহন রায় বলে একজন বড় লোক আর ভারী পণ্ডিত লোক নাকি এই উপনিষদের মত প্রচার করেছিলেন। আর বইও নাকি আছে। আমি তখন জানতাম না কলকাতায় রামমোহন রায় বলে একজন বড় লোক আর ভারী পণ্ডিত লোক নাকি এই উপনিষদের মত প্রচার করেছিলেন। তার বইও নাকি আছে, সর্বশুভকরী কাগজে লিখেছে। ওসব খ্রিস্টান মত। বাপ পিতামহ যা করে গিয়েছে। নীলু, বাপ পিতামহ কি করেছেন তুমি তার কতটুকু জানো? উপনিষদের ধর্ম ঋষিদের তৈরি, তা তুমি জানো? আচ্ছা, এসব কথা আজ থাক, রাত হয়ে যাচ্ছে। না, বলুন না শুনি, বেশ লাগছে। তোমার মধ্যে বুদ্ধি আছে, তোমার দিদির চেয়েও বেশি বুদ্ধি আছে, কিন্তু তুমি একেবারে ছেলে মানুষই করে দিন কাটাচ্ছ। বিলু বললে, ওসব রাখুন, আপনি কাঁঠাল খান। আমরা কাল থেকে লেখাপড়া শিখব, দিদির সঙ্গে একসঙ্গে বসে, কিন্তু বলবেন আপনি, আলাদা না। নীলু ততক্ষণে একটা পাথরের খোঁড়ায় কাঁঠাল ভেঙে স্বামীর সামনে এনে রাখল। ভবানী বললেন, এতগুলো খাবো? নীলু মাত্র 2টি কোষ তুলে নিয়ে বললে, বাকিগুলো সব খান। কদমার কাঁঠাল কি মিষ্টি দেখুন। নাগর না খেলেই আমাদের ভালো লাগে। ও নাগর, এমন মিষ্টি কাঁঠালটা আপনি খাবেন না? খান খান, মাথার দিব্যি। বিলু বললে, কাঁঠাল খেয়ে না, একটা বিচি খেয়ে নেবেন নুন দিয়ে, আর কোনো অসুখ করবে না। ওই রে, খোকন কেঁদে উঠল দিদির ঘরে। দিদি বোধহয় সারাদিন খাটাখাটুনি পরে ঘুমিয়ে পড়েছে। শিগগিরই যায় নীলু। নীলু ছুটে ঘর থেকে বার হয়ে গেল। ঘেঁটু ফুলের পাপড়ির মতো সাদা জ্যোৎস্না বাইরে। আজকের মতো গল্প পাঠ এই পর্যন্ত। পরবর্তী অংশ নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। নমস্কার।